সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এসআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের ৮ নম্বর অধ্যায়ে আছি। তো আপনারা জানেন কোরিয়ান ভাষায় ৮ কে বলা হয় ইয়দল। ইয়দল মানে ৮, ইয়দল গোয়া মানে ৮ নম্বর অধ্যায়। তো ৮ নম্বর অধ্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মূলত বলা হয়েছে খাজক, খাজক শব্দের অর্থ পরিবার। এরপরে বলা হয়েছে গোয়া, গোয়া শব্দের অর্থ এবং। খাজোগ্যা অর্থাৎ পরিবার এবং সিনগু বন্ধু। অর্থাৎ আজকের যে অধ্যায়টা আছে এটা মূলত আসলে পরিবার এবং বন্ধুদের নিয়ে আজকে আলোচনা করা হয়েছে ৮ নম্বর অধ্যায়ে। তো আসলে ৮ নম্বর অধ্যায়ে যে টপিক গুলো নিয়ে কথা বলা হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখব। এখানে বলছে আবজি কেস। এখানে মূলত একটু দেখেন আবুজি মানে বাবা, এটা আপনারা জানেন। কিন্তু এর সাথে একটা কথা যুক্ত করা হয়েছে কেস। এই কেস শব্দটা কেন যুক্ত করা হলো এটা আমরা একটু পরে শিখবো। যখন এই অধ্যায়ের ১ নম্বর গ্রামারটা শিখবো সেখানে শিখবো খুব সুন্দরভাবে। তো আপাতত এটার কোনো অর্থ নেই। এটাই শুধু জেনে রাখেন। একটু পরে আমরা বিস্তারিত এটা সম্পর্কে জানতে পারবো। তো এখানে বলছে আওয়াজি কেস অর্থাৎ বাবা, খিগা। খিগা শব্দের অর্থ উচ্চতায়। মূলত ক্ষুধা শব্দ থেকে আসছে। এই ক্ষুধা শব্দ থেকে আসছে। দা বাদ হয়ে শুধু খু আসছে। খুশিনেই অর্থাৎ খুশিনেই শব্দের অর্থ আসে উচ্চতায়, লম্বা। এই ক্ষুধা শব্দ অর্থ হচ্ছে লম্বা, সেখান থেকে আসছে খু। আর তার সাথে গ্রামাটিক্যালি যুক্ত হয়েছে সিনেয় অর্থাৎ খুশিনেয়, যার অর্থ হচ্ছে লম্বা। আর খিগা শব্দ অর্থ উচ্চতা, উচ্চতায় লম্বা অর্থাৎ বাবা উচ্চতায় লম্বা। এরপর বলেছে খিগা উচ্চতায়, লম্বা, গো এবং বলছে মশিসুসেইয়, মশিসুসেইয় অর্থাৎ এখানে আমরা একটা শব্দ এর আগে শিখছিলাম, একটা হচ্ছে মাসিত্তা আর এটা হচ্ছে মসিত্তা। মূলত যেখানে পার্থক্য সেটা হচ্ছে আগেরটা ছিল মা আর এখানে হচ্ছে ম, মানে আকার আর অকারের পার্থক্য এইটুকুর মধ্যে আর কি অনেক রকম অর্থের তফাৎ আছে। যেমন আমরা আগে মাসিত্তা মানে স্বাদ আছে, বাট এখানে দেখতে পাচ্ছি মসিত। এই মসিত্তা শব্দের অর্থ মূলত হ্যান্ডসাম বা সুন্দর, এরকম অর্থ ব্যবহার করা হয়। এটা মূলত ছেলেদের অর্থে ব্যবহার করা হয় বা ছেলেদের সুন্দর প্রকাশ করতে মূলত এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এটাও বিস্তারিত শিখবো একটু পরে ইনশাল্লাহ। তো দেখেন এই অধ্যায়ের যে মূল ভাব মানে ব্যাকরণ আছে সেটা একটা দুইটা ব্যাকরণ আছে। একটা হচ্ছে উশি বা সি, আর একটা হচ্ছে গো। এই দুইটা ব্যাকরণ আছে এবং এখানে অহই শব্দকোষ যেটা আছে সেখানে বলা হচ্ছে খাজক মানে পরিবার। পরিবার সম্পর্কিত আসলে শব্দকোষ আছে ১ নম্বরটা। ২ নম্বর বলছে ওয়েমো চেহারা, ওয়া এবং সংজ্ঞক মানে চরিত্র, চেহারা এবং চরিত্র যেটাকে বলে পার্সোনালিটি। তো আসলে চেহারা এবং চরিত্র সম্পর্কে আরকি এই অধ্যায়ে আমরা একটা শব্দকোষ দেখতে পাবো। ২ নম্বরে এরপর বলছে মুনহা সংস্কৃতি ওয়া এবং ধংব তথ্য, সংস্কৃতি এবং তথ্য। তো এখানে বলছে নফিম মাল গোয়া, নফিম মাল শব্দ অর্থ উঁচু ভাষা, যেটাকে আমরা অনারিফিক বলে থাকি। গোয়া এবং বানবান মানে নিচু ভাষা, যেটাকে আমরা নন অনারিফিক বলে থাকি। তো বিষয় হচ্ছে যে উঁচু ভাষা এবং নিচু ভাষার আরকি বেশ কিছু এখানে ব্যবহার আছে, সেগুলোও আমরা দেখব। তো এখানে মূলত হাকসুপ অর্থাৎ অনুশীলনে মুখ্য উদ্দেশ্য অর্থাৎ এই যে ৮ নম্বর অধ্যায়টা যে আমরা পড়বো এটার আসলে উদ্দেশ্য কি বা এই অধ্যায়টা পড়ে আমরা আসলে এখান থেকে কি শিখতে পারবো সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে বলছে খাজক অর্থাৎ পরিবার এবং সিনগুয়েকে বন্ধু থে সম্পর্কে মুথ জিজ্ঞাসা গো এবং তেদাফাল সুইত্তা তো উত্তর করতে পারা যাবে। এরপর বলছে ওয়েমো চেহারা ওয়া এবং বলছে সংগিয়গে অর্থাৎ বলছে চেহারা এবং আসলে চরিত্র হ্যাঁ সম্পর্কে মারাল সুইট্টা অর্থাৎ কথা বলা যাবে আরকি। তার চেহারা এবং চরিত্র সম্পর্কে আরকি কথা বলা যাবে এরকম কিছু বা বলতে পারা যাবে এরকম কিছু। সুইট শব্দের অর্থ পারা বোঝায়। এবার আসি আমরা অহুই মানে শব্দকোষ। তাহলে অহুই মানে শব্দকোষ, শব্দকোষ ইল, ইল মানে এক, খাজক, খাজক মানে পরিবার। অর্থাৎ পরিবার সম্পর্কিত যে শব্দকোষ বা সেই শব্দগুলো আছে সেগুলো মূলত এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা একটু দেখব যে এখানে আসলে কোন শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইরুম মানে নাম, এটার মানে নাম, সংহাম মানেও নাম। এখন বিষয় হচ্ছে ইরুম মানে নাম, বাট এইটা হচ্ছে মূলত নিচু ভাষায় বলা যায়। আর সংহাম মানে নাম, এটা মূলত উঁচু ভাষায় আরকি বলা হয়। একই জিনিস। এরপরে বলছে ঝিপ, ঝিপ মানে কি? বাড়ি। এই ঝিপ মানে বাড়ি, এটা হচ্ছে সাধারণ বা নিচু ভাষা। আর থেক মানে বাড়ি, এটা হচ্ছে উঁচু ভাষা। নাই মানে বয়স, আবার ইয়নসে মানে বয়স। অর্থাৎ নাই হচ্ছে নিচু ভাষা আর ইয়নসে মানে উঁচু ভাষা। এখন বিষয় হচ্ছে এই নিচু ভাষা বা উঁচু ভাষা বলতে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি বা এগুলো ব্যবহারের বিষয়গুলো কি? আসলে দেখেন আপনাদের চাইতে বা আপনার চাইতে বয়সে যারা বড় তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করার ক্ষেত্রে মূলত উঁচু ভাষাগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং আপনার চাইতে ছোট বা আপনার ঘনিষ্ঠ বা আপনার সমবয়সী বন্ধু বান্ধবের সাথে মূলত যে ভাষায় কথা বলেন সেটা বলতে পারেন নিচু ভাষা। ঠিক আছে? তো এখন আপনার চাইতে বয়সে যারা বড় তাদের সাথে অবশ্যই উঁচু ভাষায় আপনি কথা বলবেন। তো সেই ক্ষেত্রে যদি কারো নাম জিজ্ঞাসা করতে যান আপনার চাইতে বয়সে বড়, সেক্ষেত্রে আপনি ইরুম না ব্যবহার করে সংহাম শব্দটা ব্যবহার করবেন।
আবার বাড়ির কথা জিজ্ঞাসা করতে গেলে আপনি ঝিপ না ব্যবহার করে থ্যাক ব্যবহার করবেন। আবার বয়সের ক্ষেত্রে নাই না ব্যবহার করে ইয়নসে ব্যবহার করবেন। এটাই মূলত আরকি বোঝানো হয়েছে। আর এটা মূলত কোরিয়াতে সবচাইতে বেশি মানা হয় অর্থাৎ সম্মানের দিক দিয়ে। তো আমরা এখানে একটু দেখি। এখানে বলছে ফুমোনিম, ফুমোনিম শব্দের অর্থ পিতামাতা। এখন এই যে পিতা-মাতা আছে তো দেখেন ফুমোনিম শব্দের অর্থ পিতা এবং মাতা একত্রিত অবস্থায় বোঝায়। আমরা ফুমোনিম শব্দের অর্থ বুঝবো পিতা-মাতা দুজনেই এর মধ্যে থাকে। তবে আলাদাভাবে যদি আমরা পিতাকে বোঝাইতে চাই তো সেক্ষেত্রে আবজি এবং সেটা সমার্থক শব্দ হিসেবে বলতে পারি আব্বা। আমরা এটা আব্বা উচ্চারণ করি বা আপ্পা উচ্চারণও করতে পারি। কারণ অনেকে অনেক রকম উচ্চারণ করে থাকেন তবে আসলে সাং বিউপে কি হয় প হয় এবং এই পটা যখন মাঝে বা শেষে হয় তখন পয়ে পয়ে আকার হয় সেই ক্ষেত্রে আপ্পা উচ্চারণ করতে পারেন তবে এটা আব্বা উচ্চারণ করতে পারেন তাতেও সমস্যা নেই। এরপর বলছে অমনি মানে মা সেটা সমার্থক শব্দ হিসেবে অম্মা এটাও মানেও মা অর্থ প্রকাশ করে। আশা করি বুঝতে পারছেন এটা। এরপরে আহ দাদা দাদির ক্ষেত্রে হারাবজি মানে দাদা এবং হালমনি শব্দের অর্থ হচ্ছে দাদি। এই অর্থটা আর কি দেখবেন। এরপরে ডান পাশে আমরা আগে একটু দেখে আসবো। সেখানে বলছে ইত্তা, ইত্তা শব্দের অর্থ আছে বা কোনো কিছু থাকা। এরপর বলছে খিয়েসিদা, এই খিয়েসিদা মানেও থাকা বোঝায়। বাট ইত্তা হচ্ছে নিচু ভাষা বলতে পারেন আর খিয়েসিদা একটু উঁচু ভাষা এটা বলতে পারেন। মক্ত মানে খাওয়া, এটা হচ্ছে নিচু ভাষায় খাওয়া বলতে পারেন। আর এইটার চাইতে উঁচু ভাষা হচ্ছে ঝাপসুসিদা বা থুসিদা এই ২ টা শব্দ। এই ৩ টা শব্দ আসলে সমার্থক শব্দ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ শব্দ। ঝাদা মানেও ঘুমানো আবার ঝুমুসিদা মানেও ঘুমানো। এখন ঝাদা হচ্ছে নিচু ভাষায় ঘুমানো আর ঝুমুসিদা হচ্ছে উঁচু ভাষায় ঘুমানো বোঝায়। তারপরে বলছে মালহাদা, মালহাদা মানে কথা বলা আর মালসুম হাসিদা শব্দের অর্থও কথা বলা। এখন মারাদা এটার উচ্চারণ আসলে সঠিক হয় হচ্ছে মারাদা। এর অর্থ হচ্ছে কথা বলা। তো কথা বলাটা এটা হচ্ছে নিচু ভাষা আর একটা আছে মালসুম হাসিদা এটার অর্থ হচ্ছে কথা বলা। এটা মূলত উঁচু ভাষা। এরপর বলছে আফুদা মানে ব্যথা বা অসুস্থ বলতে পারেন। ফিয়ান ছানু সিদা এটার অর্থ অসুস্থ বা ব্যথা বলতে পারেন। তা আসলে ২ টাই অসুস্থ বোঝায়। বাট আফুদা হচ্ছে নিচু ভাষায় অসুস্থ বোঝায় আর ফিয়ান ছানুসিদা এটা মূলত উঁচু ভাষায় অসুস্থতা প্রকাশ করে বা বোঝায়। তো এখন আমাদের পরিবারের বিভিন্ন বিষয়গুলো আমরা দেখলাম বাবা-মার ক্ষেত্রে। বাবার ছিল ২ টা, মায়ের ছিল ২ টা শব্দ, দাদা-দাদির ক্ষেত্রে দেখলাম। এবার আসেন মূলত আপনি যদি একজন ছেলে হন সেক্ষেত্রে আপনার বড় ভাইকে আপনি কি বলবেন? বড় বোনকে কি বলবেন? এই জিনিসটা আর কি আপনাকে পার্থক্য করে পড়তে হবে। আপনি যদি একজন কি হন? ছেলে হন, তাহলে একটু খেয়াল করে দেখেন, আপনি যদি এই যে একজন ছেলে হন, তাহলে আপনি হবেন না। না মানে কি বোঝায়? আমি নিজে। ঠিক আছে? ধরেন আমার কথাই আমি বোঝাচ্ছি যে না মানে আমি নিজে এবং আমি হচ্ছে নামজা মানে পুরুষ। আমি হচ্ছে পুরুষ আর আমাকে আমি যদি বোঝাইতে চাই সেক্ষেত্রে না শব্দটা ব্যবহার করা হয়। আরেকটা শব্দও ব্যবহার করা হয় যেটা ঝনুন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবার আসেন আমি যদি একজন পুরুষ হই নামদা সেক্ষেত্রে আমি আমার বড় ভাইকে বলবো হিয়ং এবং বড় বোনকে বলবো নুনা। আর আমি যদি একজন কি হই একজন মহিলা হই অর্থাৎ ইয়োজা সেক্ষেত্রে সে নিজেকে প্রকাশ করতে অর্থাৎ একজন মহিলাও নিজেকে প্রকাশ করতে না শব্দ ব্যবহার করবে। অর্থাৎ একজন ছেলে হোক আর মেয়ে হোক সে নিজের সম্পর্কে যখন বলবে আমি সেক্ষেত্রে না শব্দ ব্যবহার করতে পারে। তবে একজন ছেলে তার বড় ভাইকে বলবে হিয়ং বাট একজন মেয়ে তার বড় ভাইকে বলবে অপ্পা। দেখেন দুইটাই কিন্তু বড় ভাইকে বোঝাচ্ছে বাট একজন ছেলে তার বড় ভাইকে বলবে হচ্ছে হিয়ং বাট একজন মেয়ে তার বড় ভাইকে বোঝাবে অপ্পা। এবার আসেন একজন ছেলে তার বড় বোনকে বলবে নুনা বাট একজন মেয়ে তার বড় বোনকে বলবে অন্নি। এই হচ্ছে পার্থক্য। বাকি ক্ষেত্রে দেখেন একজন ছেলের কি থাকবে একজন ছেলের থাকবে একজন বউ যেটাকে বলা হয় ওয়াইফ আন্নে এবং একজন মেয়ের কি থাকবে একজন স্বামী যেটাকে বলা হয় নামফিয়ন। আশা করি বুঝতে পারছেন যে অর্থাৎ মেয়ের ক্ষেত্রে সে তার একজন স্বামী থাকবে সেটা হচ্ছে নামফিয়ন আর ছেলের ক্ষেত্রে একজন স্ত্রী থাকবে যেটাকে আন্নে বলা হয়। আর বাকি আরেকটা জিনিস থাকলো সেটা হচ্ছে ইয়োদংসেং আর নামদংসেং অর্থাৎ ছোট ভাই ছোট বোন অর্থাৎ ইয়োদংসেং মানে হচ্ছে ছোট বোন নামদংসেং মানে ছোট ভাই। এখন একজন ছেলে হোক বা একজন মহিলা হোক দুজনের ক্ষেত্রে ছোট ভাই এবং ছোট বোনের ক্ষেত্রে একই কোরিয়ান শব্দ ব্যবহার করা হয়ে থাকে বাট যখন বড় ভাই বা বড় বোন সেই ক্ষেত্রে মূলত ছেলের ক্ষেত্রে আলাদা হয় মেয়ের ক্ষেত্রে আলাদা হয় এটুকুই মূলত পার্থক্য আছে বাট ছোট ভাই বোনের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এবার আসেন যদি ছেলে অর্থাৎ কন্যা সন্তান হয় বা ছেলে সন্তান হয় সেই সন্তানকে আদুল আদুল শব্দের অর্থ ছেলে সন্তান আর তাল শব্দের অর্থ কি মেয়ে সন্তান এটা বোঝায়।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে বলা হয়েছে হিয়ংজি। এই হিয়ংজে শব্দের অর্থ কি? হিয়ংজে শব্দের অর্থ হচ্ছে ভাই, মানে একাধিক ভাইকে বোঝায়। আমরা তো আসলে হিয়ং মানে বড় ভাই বুঝি, বাট হিয়ংজে শব্দের অর্থ হচ্ছে ব্রাদার্স, অর্থাৎ ভাইগুলো বা ভাইয়েরা, অর্থাৎ একাধিক ভাইকে বহুবচন হিসেবে প্রকাশ করে। তারপর হচ্ছে ঝামে, ঝা-মে, এইটার অর্থ হচ্ছে একাধিক বোনকে বোঝায়, অর্থাৎ বোনেরা বলতে পারেন। আর নাম-মে শব্দের অর্থ কি? ভাই এবং বোন। এখানে মূলত ভাই এবং বোন বলতে একজন ভাই একজন বোন এরকমটা প্রকাশ করে। বাট যদি শুধুমাত্র অনেকগুলো ভাই হয় সেক্ষেত্রে হিয়ংজে, আর যদি অনেকগুলো বোন হয় সেক্ষেত্রে মূলত ঝামে, এই শব্দটা মূলত ব্যবহার করা হয়ে থাকে। আশা করি এই শব্দগুলো দ্বারা আপনি বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা। এরপরে বলছে পিজ্জা মানে পিজ্জা যেটাকে বলা হয়। তারপরে বিবিম্বাপ মানে বিবিম্বাপ। বলছে মাদাং, এই মাদাং শব্দের হচ্ছে উঠোন, অর্থাৎ দেখবেন আপনার বাড়ির উঠোন থাকে, সেই উঠোনকে বোঝা হয় মাদাং। তাহলে মাদাং শব্দের অর্থ উঠোন। সাংমুন শব্দের অর্থ জানালা, থাকতা শব্দের অর্থ মোছা। এই মোছাটাকে কি বোঝায়? এই মোছাটাকে ঘষে ঘষে মোছা, অর্থাৎ কোনো কিছু ঘষে ঘষে মোছা অর্থে এটা মূলত ব্যবহার করা হয়ে থাকে। আশা করি বিষয়টা মূলত আয়ত্ত করতে পারছেন, বা এই সম্পর্কিত যেগুলো দেখছেন সেগুলো মূলত আপনাদের আয়ত্ত হয়েছে। এবার আসেন মূলত আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, এখানে বলছে খুরিমুল ছবি ফোগো দেখে মুনজাঙ্গুল বাক্য ওয়ানচং হাসেও সম্পন্ন করুন। ছবি দেখতে হবে এবং সেই বাক্যর যে অংশটুকু অসম্পূর্ণ আছে সেই অংশটুকু আপনাকে সম্পূর্ণ করতে হবে। তো তারা একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিছে, আমরা বাকি অংশগুলো পূরণ করার চেষ্টা করব। তা আগে আমরা প্রথমটা দেখি। বলছে হালমনিগা, হালমনি শব্দের অর্থ দাদি, তাহলে হালমনিগা দাদি, মালসুম হাসিমনিদা, মালসুম হাসিমনিদা অর্থাৎ কথা বলে। তাহলে দাদি হচ্ছে কথা বলতেছে, এই বিষয়টা বলছে। হ্যাঁ, দাদি কথা বলতেছে, কথা ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী আমরা একটু এইটা সলভ করার চেষ্টা করি। এখানে পিকচার দেখে আমরা কি বুঝতে পারতেছি? এটি এখানে কে একজন ঘুমাচ্ছে। তো কে ঘুমাচ্ছে একটু দেখি। বলছে হারাবজিগা। হারাবজি মানে কি? হারাবজি শব্দের অর্থ হচ্ছে দাদা। এখন দাদা যেহেতু একজন কি সম্মানিত ব্যক্তি, আমরা কিন্তু ঘুমানোর বিষয়টা দেখতে পাচ্ছি যে ঝাদা মানেও ঘুমানো বোঝায়। ঝাদা মানে কি বোঝায়? ঘুমানো বোঝায়। আরেকটা শব্দ শিখছি, ঝুমু সিদা মানেও ঘুমানো। বাট আমাদের বুঝতে হবে যে আমরা এখানে কোনটা ব্যবহার করব। যেহেতু দাদা একজন সম্মানিত ব্যক্তি, তাই আমাদের সম্মানিত ভাষায় যে ঘুমানো বোঝায় সেইটা মূলত ব্যবহার করতে হবে। তো সম্মানিত ভাষায় ঘুমানো বোঝায় কি? ঝুমু সিদা, ঝুমু, ঝুমু সি। এখন দাটা আমরা বাদ দিব, দিয়ে এখানে গ্রামাটিক্যালি বিউমনিদা ব্যবহার করব। তাহলে ঝুমু সিমনিদা অর্থাৎ দাদা ঘুমায়। তাহলে দেখেন এখানে ঝুমু সিদা থেকে ঝুমু সি ব্যবহার করছে, আর বিউমনিদা ব্যাকরণটা ব্যবহার করা হয়েছে। এখন এই যে আমরা আসলে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে সম্মানিত শব্দটাই ব্যবহার করলাম, এইটাই মূলত আর কি আমাদের শেখাচ্ছে যে কোরিয়াতে মূলত সম্মানিত ব্যক্তি যারা বয়সে বড় এরকম ব্যক্তিদেরকে সম্মানিত ভাষায় কথা বলতে হবে, সেইটাই মূলত বোঝানোর চেষ্টা করছে। তো ২ নম্বরে বলছে হালমনিগা দাদি আচ্ছিমুল সকালে। দাদি সকালে, তাহলে দাদি সকালে কি করতেছে দেখেন তো? এই যে খাচ্ছে। তাহলে খাওয়া শব্দের সমার্থক শব্দ আমরা দেখছি কি? মক্তা মানে খাওয়া। বাট এখানে যেহেতু দাদির কথা বলা হয়েছে, দাদি একজন সম্মানিত ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, তাই উনাকে সম্মানিত ভাষায় প্রকাশ করতে হবে। তো সম্মানিত ভাষায় থুসিদা মানে খাওয়া আপনারা জানেন। তাহলে থুসি, তার সাথে আমরা ব্যাকরণ ব্যবহার করব বিউমনিদা। বিউমনিদা ব্যাকরণটা ব্যবহার করলাম। তাহলে আচ্ছিমুল থুসিমনিদা অর্থাৎ সকালের খাবার খাই। তাহলে সকালের খাবারটা দাদি খাচ্ছে, এই বিষয়টা বলছে। হারাবজিগা অর্থাৎ দাদা ফাঙি, ফাং মানে কক্ষ আর ফাঙি মানে কক্ষে। তাহলে কক্ষে কি করতেছেন? কক্ষে অবস্থান করতেছেন। তাহলে আমরা জানি ইত্তা মানেও কিন্তু থাকা বোঝায়। আবার আরেকটা শব্দ শিখছি খিয়েসিদা মানেও থাকা বোঝায়। তাহলে খিয়েসিদা বা এই শব্দটা মূলত ব্যবহার করে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে, তাই আমরা এখানে ব্যবহার করব মূলত খেয়েছে। তাহলে এখানে যেহেতু মূলত আমরা দেখতে পাচ্ছি যে রুমে অবস্থান করতেছে, তাই আমরা খেয়ে সি, তার সাথে বিউমনিদা, বিউনিদা ব্যাকরণটা ব্যবহার করব। তাহলে খেয়ে সিমনিদা। তাহলে এখানে মূলত সম্মানিত ভাষাটা প্রকাশ করা হলো। আশা করি মূলত আপনারা বুঝতে পারছেন যে আসলে কাদের ক্ষেত্রে সম্মানিত ভাষাটা ব্যবহার করতে হবে আর কাদের ক্ষেত্রে আসলে নিচু ভাষাটা ব্যবহার করতে হবে, সেটা আশা করি বুঝতে পারছেন। তো যেহেতু এই অধ্যায়ে বলা হয়েছে যে ভানমান আল নফিমাল,
বানমান মানে নিচু ভাষা, নভিম্বাল মানে উঁচু ভাষা। আসেন আমরা মূলত ৮ নম্বর অধ্যায়ে মনোভাব, ব্যাকরণ নাম্বার ইল। ১ নম্বর ব্যাকরণে আছি। এই ব্যাকরণটা অত্যন্ত মজার একটা ব্যাকরণ। এর মধ্যে শেখার বেশ কিছু বিষয় আছে। তো দেখেন আমরা এই ব্যাকরণটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি পূর্বে একটা টান আছে, পরে একটা টান আছে। আসলে এই টানগুলোর অর্থ কি বোঝায় সেটা আগে বুঝতে হবে, তারপরে ব্যাকরণ বুঝতে হবে। আসলে কোনো ব্যাকরণের পূর্বে যখন টান দেখবেন তখন অর্থটা বুঝবেন যে কোনো একটা শব্দের সাথে ওই ব্যাকরণটা বসবে। আবার যখন কোনো ব্যাকরণের পরে টান দেখবেন তখন বুঝবেন কোনো একটা শব্দের পূর্বে অর্থাৎ এই ব্যাকরণের সাথে কোনো একটা শব্দ যুক্ত হবে। এক কথায় টান যেখানে থাকবে সেখানে কিছু বসবে। তাহলে যেহেতু দুই পাশেই টান আছে তার মানে আমরা বুঝবো যে এই ব্যাকরণটার আগে এবং পরে উভয় পাশেই কিছু না কিছু যুক্ত হবে, অর্থাৎ ব্যাকরণটা একদম মাঝখানে যুক্ত হয়ে যাবে। তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম দুই টানের অর্থ। এবার আসেন ব্যাকরণটা আসলে কি অর্থ বহন করে। আসলে এই ব্যাকরণটা মূলত সি আর আরেকটা হচ্ছে উ-সি। এখন সি কখন, উ-সি কখন? তো আপনারা জানেন যে আসলে যার সাথে বসে এই ব্যাকরণগুলো, আসলে ওই শব্দটার যদি বাচ্চিম থাকে তাহলে এই যে ইয়ংযুক্ত ব্যাকরণটি গ্রহণ করে। তার মানে এই উ-সি হচ্ছে বাচ্চিম থাকলে, এখানে দেখেন সুন্দর করে উদাহরণ দিয়ে দেখাই দেওয়া আছে উ-সি। আর বাচ্চিমের ক্ষেত্রে যখন ক্রস থাকে তার মানে বাচ্চিম না থাকলে তখন শুধুমাত্র সি। তবে এখানে অতিরিক্তভাবে আরেকটা কথাও বলছে, বাচ্চিম আছে বাট বাচ্চিমটা যদি রিউল হয় সেক্ষেত্রে মূলত ব্যতিক্রম ঘটে। আজকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যতগুলো গামার আমরা এরপর থেকে পাবো প্রত্যেকটা গামারে একটু খেয়াল করবেন। যেমন আপনারা শিখলেন কি বাচ্চিম থাকলে হচ্ছে উসি আর বাচ্চিম না থাকলে শুধুমাত্র সি। এই বাট এমন শব্দ আছে যেটার বাচ্চিম আছে বাট বাচ্চিমওয়ালা গামারটি গ্রহণ না করে এই যে বাচ্চিম ছাড়া যে সি গামারটি সেটা গ্রহণ করবে। তাহলে কোনগুলো? যে শব্দগুলোর বাচ্চিমটা রিউল, বাচ্চিম আছে বাট বাচ্চিমটা কি রিউল। যদি বাচ্চিমটা রিউল হয় সেক্ষেত্রে সে বাচ্চিমওয়ালা গ্রামারটি গ্রহণ না করে অবাচ্চিমওয়ালা গ্রামারটি গ্রহণ করবে। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে দেখাই দিচ্ছি, একটু খেয়াল করবেন। আমরা আগে চারটা উদাহরণ, এখানে যে তিনটা উদাহরণ আছে সেই তিনটা উদাহরণের মধ্যে আপনাদের ক্লিয়ার করে দেব। তো প্রথমে যেটা ব্যবহার করছে একটু খেয়াল করে দেখেন, হালমনি কেস। এই হালমনি কেস, এই যে কে স কেন যুক্ত হলে এটা আমরা ক্লিয়ার করবো একটু পরে। তা হালমনি কেস অর্থাৎ দাদা, তাহলে একটা হচ্ছে হারাবজি আর হালমনি। তাহলে হালমনি মানে হচ্ছে দাদি, টেলিভিশনুন টেলিভিশন, ফোসেইও দেখে, অর্থাৎ দাদি টেলিভিশন দেখে। এরপরে দেখেন এই যে মূলত এই সি, এটা মূলত সেইও দ্বারাও সম্মান প্রদর্শন বোঝায়, এটা সেইও দ্বারা প্রকাশ করছে। বাট এরপর হচ্ছে অমনি কেস অর্থাৎ মা, উমশিগুন অর্থাৎ খাবার, মান্দু, এই মান্দু এটা দেখেন একটু আমি লিখি, মান দুল, এই মান্দুল দা, এই মান্দুলদা শব্দ থেকে আসছে, যার ধরেন দা বাদ দিয়ে দিলেন তাহলে কি থাকে মান্দুল। এখন এই মান্দুল শব্দের যেহেতু বাচ্চিম আছে তাহলে সেই অনুযায়ী আপনার কি উ সি গামারটি ব্যবহার করার কথা ছিল, তারপরে না বিউম নিদা গামারটি ব্যবহার করবে, ঠিক আছে। কিন্তু দেখেন যখন বাচ্চিম থাকবে রিউল সেক্ষেত্রে এই বাচ্চিমওয়ালা গামারটি ব্যবহার না করে শুধুমাত্র অবাচ্চিমওয়ালা সি গামারটি ব্যবহার করবে। তারপরে বিয়োগসিদ্ধা সেটা আলাদা হিসাব। এখন এটা তো আসলে ব্যবহার করবেই, অতিরিক্তভাবে ওই রিউলটাও ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ রিউলটাও থাকবে না। তাহলে তাই যদি হয়, অর্থাৎ বাচ্চিমে যদি রিউলটা থাকে আর সেটা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কি থাকে মান্দু। আর এইভাবেও যদি কল্পনা করেন যে মান্দু শব্দে তো আর বাচ্চিম নেই, সেক্ষেত্রে বিয়োগ সি গামারটি ব্যবহার করতে পারে। তো এইভাবে মূলত এখানে বলা হয়েছে মান্দু সিমনিদা। তাহলে আশা করি এখানটার রিউল বাচ্চিম থাকা সত্ত্বেও মূলত সি গামারটি ব্যবহার করা হয়েছে ও সি গামারটি ব্যবহার না করে, এবং সেই রিউলটাও ভ্যানিশ হয়ে গেছে। আমরা এর পরবর্তীতে অনেকগুলো ব্যাকরণ দেখব, সেই ব্যাকরণগুলোতেও মূলত এই রিউল নিয়ে এ ধরনের ঝামেলা হবে। তো আমি বারবার যখন বলে দেবো তখন এটা এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে, এখন অত বোঝার দরকার নেই, যতটুকু যে বুঝতে পারবে ততটুকুই এনাফ। তো দেখেন এখানে পরের উদাহরণটা কি বলছে, হারাবজি কেসা অর্থাৎ দাদা, সিনমুনুল, এই সিনমুন শব্দের অর্থ পত্রিকা, ইলগু সিমনিদা, ইলগু সিমনিদা ইকতা মানে পড়া, সেই শব্দ থেকে আসছে ইলগু সিমনিদা। এখন মূলত এই ব্যাকরণটা কেন ব্যবহার করা হয়? এই ব্যাকরণটা মূলত ব্যবহার করা হয় একজন
কর্তা অর্থাৎ বলতে পারেন একটা সেন্টেন্সের যিনি কর্তা বা যিনি মূলত এই সেন্টেন্সটা বলতেছেন উনি যদি একজন সম্মানিত ব্যক্তি হন সেক্ষেত্রে মূলত এই ব্যাকরণটি ব্যবহার করা হয় ওই সেন্টেন্সের এন্ডিং অংশে গিয়ে অর্থাৎ বলতে পারেন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে এই ব্যাকরণটি ব্যবহার করা হয় যখন ওই ভার্ব বা ওই অ্যাডজেক্টিভের কর্ম যে করতেছেন সেই ব্যক্তিটা যদি একজন সম্মানিত ব্যক্তি হন। এখন দেখেন একজন সম্মানিত ব্যক্তি হলে যে শুধুমাত্র এইটুকুই পরিবর্তন হয় এমনটা কিন্তু নয়। এই যে একটু আগে যে আমি বললাম যে আসলে হালমনি মানে কি দাদি, তার সাথে কেস কেন যুক্ত করা হলো? দেখেন আমরা কিন্তু একটা বিষয় জানি যে আমাদের সাবজেক্ট পার্টিকেল এর ক্ষেত্রে উন, নুন, ই, গা এই গামার চারটি ব্যবহার করা হয়ে থাকে। এখন এই গামা চারটির পরিবর্তে যদি সাবজেক্টটা সম্মানিত হয় তখন এই গামারটি ব্যবহার না করে উন্নুন ইগা না ব্যবহার করে ব্যবহার করা হয় কেস। এখন দেখেন তাহলে কি বিষয়টা দাঁড়ালো, আমরা আগে জানতাম যে আসলে একটা সেন্টেন্সে সাবজেক্ট পার্টিকেল হিসেবে উন্নুন ইগা ব্যবহার করা হয়ে থাকে, বাট ওই সাবজেক্ট যদি সম্মানিত ব্যক্তি হয় সেক্ষেত্রে উন্নুন ইগা ব্যবহার না করে কেস ব্যবহার করা হয়। এটা ঠিক আছে, বাট এটাও আমরা শিখেছিলাম যে একটা সাবজেক্টের সাথে যখন উন্নুন ইগা ব্যবহার করা হয় সেক্ষেত্রে ওই সাবজেক্টের উচ্চারণের পরিবর্তন হলেও অর্থের কোনো পরিবর্তন হয় না। তো সেই অনুযায়ী এখন যখন এই কেস গ্রামারটি ব্যবহার করা হচ্ছে তো সেক্ষেত্রে মূলত অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু উচ্চারণের চেঞ্জ হচ্ছে। যেমন হালমনি থেকে কি হলো হালমনি কেস। এখন দেখেন এই কেস কখন যুক্ত হয় যখন ইগা যুক্ত হয় সেটার পরিবর্তে, বাট যখন উন্নুন হয় তখন মূলত এটা কেস নুন বা কেস উন, যেমনটা এই যে এইদিকে খেয়াল করবেন একটু এখানে দেখেন এই কেস নুন ব্যবহার করছে, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে আসলে যখন সাবজেক্ট পার্টিকেল হিসেবে ইগা ব্যবহার করা হয় তখন তার পরিবর্তে মূলত কেস ব্যবহার করা হয়, আর যখন উন্নুন ব্যবহার করা হতো তো উন্নুনের পরিবর্তে মূলত কেস নুন গামারটি ব্যবহার করা হয়। আশা করি আসলে হঠাৎ করে এই কেস শব্দ আসার কারণে অনেকে হয়তো বা চিন্তিত হয়ে গেছেন বা অনেকে বুঝতে পারতেছেন না যে আসলে কেসর কোনো অর্থ আছে নাকি এটা কোনো গ্রামার নাকি এটা আসলে কোথায় থেকে আসলো। আশা করি আজকের ক্লাসের পর থেকে এই কেস হ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। এবার আমরা আসি নিচের দিকে চলে যাব, এখানে মূলত কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করব। তো দেখেন এখানে মূলত আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। তো আগে একটা উদাহরণ যেটা আছে সেটা আগে ক্লিয়ার করার চেষ্টা করব। সেখানে বলছে ওয়াংমিন শিনুন, ওয়াংমিন সাহেব বলছে খিসুক সায়ে ছাত্রাবাসে ইচ্ছয় আছে, অর্থাৎ ওয়াংমিন সাহেব ছাত্রাবাসে আছে। তখন বলছে ফানজাং নিমকে সনুন, অর্থাৎ বস সামোসিরি অফিসে খিয়েছেও আছে। তার মানে দেখেন যেহেতু বস একজন সম্মানিত ব্যক্তি তাই দেখেন লাস্টে এই খিয়ে সিদা শব্দ থেকে খিয়েছে শব্দটা ব্যবহার করছে তারা। তাহলে আমরা এতটুকু থেকে শিখতে পারলাম যে আসলে মূলত সাবজেক্টটা যদি সম্মানিত ব্যক্তি হয় তাহলে আমরা ভার্বের সাথে মূলত ব্যাকরণটা চেঞ্জ করি। এবং দেখেন সাবজেক্টের সাথে যেহেতু কেস নুন যুক্ত করা হয়েছে তার মানে এটা দ্বারাও বোঝাচ্ছে ইনি অবশ্যই কোনো একটা সম্মানিত ব্যক্তি, আর যদি তাই না হতো তাহলে হয়তোবা শুধু উন্নুন অথবা ইগা ব্যবহার করা হতো। তো সেই অনুযায়ী আমরা মূলত চারটা যে কোশ্চিন আছে সেটা আর কি ফিল আপ করার চেষ্টা করব। সবাই একটু খেয়াল করেন ১ নম্বর কোশ্চিনটা কি বলছে। হিয়ং ফিজা, তাহলে ফিজা রুল বা পিজা রুল বলতে পারেন। বড় ভাই হিয়ং মানে কি বড় ভাই, ফিজা রুল অর্থাৎ পিজ্জা মগজও খায়। অমনিকে সনু অর্থাৎ মা বিবিম্বাব বিবিম্বাপ, মাও একজন সম্মানিত ব্যক্তি এটা জানেন। তাহলে মা যেহেতু বিবিম্বাপ তাহলে বিবিম্বাপ কি করে খায়, তাহলে খাওয়াকে কি বলে মক্তমানি খাওয়া, জাপসুসিদা মানেও খাওয়া, থুসিদা মানেও খাওয়া। তো এখন আমরা ব্যবহার করব সম্মানিত যেটা সেটা, সম্মানিতটাকে কি বলে থু সেইও, এটা এটা ব্যবহার করতে পারে। এরপরে যেহেতু এখানেও মূলত সেইও ব্যবহার করছে তাই আমরা এখানেও মূলত সেইও গ্রামারটি ব্যবহার করার চেষ্টা করলাম।
এরপরে দেখেন এখানে কি বলছে নুনা নুন অর্থাৎ বড় বোন ফাঙ্গুল কক্ষ সংশয় পরিষ্কার করেন। হারাবজি কে সনুন অর্থাৎ হারাবজি মানে কি দাদা। মাদা আঙ্গুল মাদাং মানে কি উঠোন বাড়ির উঠোন। তাহলে বাড়ির উঠোন কি করেন? বাড়ির উঠোনও পরিষ্কার করেন। তাহলে বাড়ির উঠোন পরিষ্কার করা কি বলে? সংস সং সো হাদা থেকে হা আর এখানে সম্মানিত জন্য সেই এই। এরপর বলছে দংসাঙ্গি অর্থাৎ ভাই ছোট ভাই বলতে পারে। বলছে সুপার মার্কেটে সুপার মার্কেটে অর্থাৎ সুপার মার্কেটে খাইও যায়। তারপর বলছে আবজি কেসদ অর্থাৎ বাবাও সুপার মার্কেটে অর্থাৎ সুপার মার্কেটে। তাহলে বাবাও সুপার মার্কেটে কি? তাহলে বাবাও সুপার মার্কেটে যায় এরকম কিছুই তো হবে। তাহলে বাবার ক্ষেত্রে মূলত খা সেই ও খাসেইও। যেহেতু বাবা সম্মানিত ব্যক্তি তাই সেইও। যেহেতু এখানে আমাদের সেইও দ্বারাই দেখানো হয়েছে তাই আমরা সবগুলো সেইও দিয়ে দেখাচ্ছি। এরপরে দেখেন অপ্পাগা অপ্পাগা টেলিভিশন। তাহলে অপ্পা শব্দ তো বড় ভাই ফুয়াইও দেখে টেলিভিশন দেখে। তারপর বলছে হালমনি কেসদ অর্থাৎ হালমনি মানে কি দাদি। তাহলে দাদি দো মানে ও দাদিও টেলিভিশন তাহলে দাদি যেহেতু টেলিভিশন দেখে তাহলে দাদির দেখাকে সম্মানিত দেখা বলা হবে তাই আমরা ফুয়ো তার সাথে সেই ওগামাটি ব্যবহার করব। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে এখানে আসলে কিভাবে কিসের পরিবর্তে কি ব্যবহার করা হলো। এরপরে দেখেন আবারও একটা উদাহরণ দেওয়া হয়েছে পিকচারের সাহায্যে এবং সেইটার সাহায্যে একটা প্রশ্ন করা হয়েছে সেটার উত্তর তৈরি করা হয়েছে। এখানে বলছে অমনি কেসা অমনি মানে মা অমনি কেসা মা মুয়াসুল কি হাসিমনিকা করে কি করে। তাহলে মা আসলে কি করতেছে সেটা বলছে। তখন বলছে অমনি কেসা মা সংসরু অর্থাৎ পরিষ্কার হা সিমনিদা এই যে হা তার সাথে এই যে সি ব্যবহার করেছে। যেহেতু হা শব্দের বাচ্চিম নাই সেই জন্য এখানে সি ব্যবহার করছে। যদি বাচ্চিম থাকতো তাহলে উ সি ব্যবহার করতো অর্থাৎ পরিষ্কার করে। তাহলে তাই যদি হয় সেই অনুযায়ী আমরা একটু দেখবো যে এর পরবর্তীগুলো আসলে কি হতে পারে। তো ১ নম্বরে কি বলছে দেখেন, ইনি বই পড়তেছেন এটা তো আমরা ক্লিয়ার। তো এখানে বলছে হারাবজি কেসা অর্থাৎ দাদা মুয়াসুল কি হাসিমনিকা করে। দাদা আসলে কি করতেছে? তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি বই পড়তেছে। তাহলে আমরা সর্বপ্রথম লিখবো সেগুল। তাহলে সেগুল মানে বই এন্ড ইকতা মানে পড়া। যেহেতু বাচ্চিম আছে তাহলে বাচ্চিম থাকলে কোন গামারটি ব্যবহার করা হয় এটা আপনারা জানেন। উ সি তার সাথে বিউমনিদা। এখন উচ্চারণটা একটু খেয়াল করবেন ইলগু। এখন দেখেন এই গিউকটা যেহেতু উঠে যায় সেহেতু এই গিউকটা এখানে উঠবে। আর এখানে রিউলটা পড়ে থাকলে কি হয়? রিউলের উচ্চারণ হয় তাই উচ্চারণটা হবে ইল আর গিউক উঠে গিয়ে গু ইলগু সিমনিদা ইলগু সিমনিদা অর্থাৎ সেগুলো ইলগু সিমনিদা অর্থাৎ বই পড়ে। এরপরটা দেখেন এখানে বলছে হালমনি কেসা অর্থাৎ দাদি মুয়াসুল কি সিমনিকা করে। দাদি আসলে কি করতেছে? তা আমরা কিন্তু দেখেই বুঝে গেছি যে দাদি আসলে কফি খাচ্ছে। তাই আপনি লিখবেন কফি বা কফি ফি তার সাথে পার্টিকেল রুল কফি রুল বাচ্চিম নাই তাই রুল ব্যবহার করেছে কফি রুল। যেহেতু দাদি সেহেতু থুসি থুসি এই থুসি মানে কি খাওয়া বোঝায়। তাহলে থুসি তারপরে বিউম নিদা থুসিম নিদা অর্থাৎ খায়। এরপরে দেখেন একটু খেয়াল করেন এখানে আবজি কেস অর্থাৎ বাবা মৌসুল কি সিমনিকা করে। তাহলে দেখেন এখানে ঘষে ঘষে মুছতেছে। তাহলে মোছার বিষয়টা তো ক্লিয়ার। তাহলে কি মুছতেছে? সাংমুন জানালা। তাহলে জানালা মুছতেছে আমরা এটা একটু লেখার চেষ্টা করি সাংমুন। তার সাথে উল যেহেতু বাচ্চা আছে তাই উল সাংমুন উল জানালা আসলে থাক থাক এই থাক শব্দের অর্থ মোছা তার সাথে বাচ্চা আছে তাই উ সি বিউ নিদা তাহলে উসিমনিদা অর্থাৎ থাক্কু সিমনিদা থাকতা মানে মোছা অর্থাৎ সাংমনুল জানালা বলছে থাক্কু সিমনিদা অর্থাৎ মুছতেছে জানালা মুছতেছে এটা ঠিক। তারপর অমনি গেছ মা মুয়াসুল কি হাসিমনিকা করে।
মা আসলে কি করতেছে সেটা বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি রান্না করতেছে, তাহলে আমরা বলবো ইওরি, ইও রি মানে রান্না, আর হা মানে করা, তার সাথে শিমনিদা এই, তাহলে হাসিমনিদা, তাহলে রান্না করে। এই বিষয়টাও ক্লিয়ার, আমরা চারটায় ক্লিয়ার করে ফেললাম। এবার আসেন মূলত থেওয়া মানে আলোচনা বা কথোপকথন, অর্থাৎ ৮ নম্বর অধ্যায়ে যে আলোচনা ইল মানে এক, অর্থাৎ কথোপকথন ১ নাম্বার আছে, সেখানে আমরা দেখব যে আসলে তারা কি সম্পর্কে কথা বলছে। মাদু একজন ব্যক্তি, ফুয়াং একজন ব্যক্তি, এই দুজন ব্যক্তির মধ্যে মূলত এখানে কথা হচ্ছে। তো দুজন ব্যক্তির মধ্যে আসলে কি ধরনের কথা হচ্ছে বা কি কথা হচ্ছে সেগুলো আমি দেখব। তো প্রথমে আগে আপনাদের ভেঙে ভেঙে দেখাই দেওয়ার চেষ্টা করি। ফুয়ংশি, ফুয়ং সাহেব, ফুয়ংশি মানে কি ফুয়ং সাহেব, তাহলে ফুয়ং সাহেব কি করতেছে সেটা একটু আমরা দেখব। তাহলে ফুয়ংশি মানে ফুয়ং সাহেব, অমনিকে স অর্থাৎ মা, ফুয়ং সাহেব মা হানগুগে কোরিয়াতে কিয়েসেও থাকেন, অর্থাৎ ফুয়ং সাহেব আপনার মা কোরিয়াতে থাকে, এটা জিজ্ঞেস করছে। কে জিজ্ঞেস করছে? মাদু। তো মাদু বলছে ফুয়ংশি, ফুয়ং সাহেব অমনিকে স মা হানগুগে কোরিয়াতে কিয়েসেও থাকে। তখন এই ফুয়ং উত্তর দিচ্ছে নে, হ্যাঁ খাচ্ছি, একসাথে সারাইও বাস করি, একসাথেই বাস করি বা একসাথেই থাকি। এরপরে দেখেন মাদু বলতেছে অমনিকে সনুন অর্থাৎ মা হানগুগেস কোরিয়াতে মুসুন কি ইরুল কাজ হাসিও করেন, অর্থাৎ মাদু আবার জিজ্ঞেস করছে যে মা আসলে কি কাজ করেন আপনার মা। তখন ফোং বলতেছে ভেতুনাম শিকদাঙে স ভিয়েতনামের রেস্টুরেন্টে ইরাসেও কাজ করে, অমনিকে স মা ইয়োরিরুল রান্না ঝাড়াসেও অর্থাৎ মা রান্নাটা ভালো করে। তো দেখেন এটা তো মূলত আমরা ক্লিয়ার করলাম। এবার আমরা কি করব, এটা লিসেনিংটা আগে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবাই একটু লিসেনিংটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ লিসেনিংটা ক্লিয়ার না হলে আপনারা আসলে কোনো কোশ্চেন সঠিকভাবে সলভ করতে পারবেন না। 푸엉 씨, 어머니께서 한국에 계세요? বলছে ফুয়ংশি অমনিকেশ হানগুগে খেয়েছে요, অর্থাৎ ফুয়ংশি মানে ফুয়ং সাহেব, অমনিকেশ মা হানগুগে খেয়েছে요 কোরিয়াতে থাকে। 네, 같이 살아요. নে খাচ্ছি সারায়ও, এখন এখানে একটা বিষয় দেখার আছে যে খাচ্ছি উচ্চারণ করতেছে কিভাবে। দেখেন এটার উচ্চারণ তো হয় কি খাথি, কারণ এটা হচ্ছে থিউত, তাহলে সেই অনুযায়ী থিউত যদি এখানে উঠে যায় থয় শিকারে থি হয়, খা, খা থয় শিকারে থি খাথি। বাট এটার উচ্চারণ খাচ্ছি হচ্ছে, আমিও খাচ্ছি বলতেছি বা তারাও খাচ্ছি বলতেছি, কিন্তু আসলে কেন? এটা কি আমরা শুধুই মুখস্থ করে যাব? না, মনে রাখবেন এই থিউত বাচ্চিমের পরে যদি ইয়ং যুক্ত ই আসে তাহলে এই থিউতটা এই সিউত হয়ে যায়। আর আপনারা জানেন এই সিউটটা মূলত প্রথমে বসলে কি হয় স উচ্চারণ দেয়, বাট মাঝে বা শেষে বসলে চয়েস হয় উচ্চারণ দেয়। আর তার সাথে যেহেতু হিসি আছে তাই খাচ্ছি, তাহলে এখানে ক্ষয় আকারে খা, আর যেহেতু চয়েস হয় হিসি তাই খাচ্ছি। তাহলে এটার উচ্চারণ যে খাচ্ছি কেন হলো, এইটা মূলত আপনারা ক্লিয়ার, এইটা নিয়ে আপনাদের আর কনফিউশন থাকার কথা আর নাই। এবার আসেন পরবর্তী লাইনে কি বলে খেয়াল করি। 어머니께서는 অমনিকেশনুন মা 한국에서 হানগুগেস কোরিয়াতে 무슨 일을 하세요? মুসুন ইরুল হাসেও কি কাজ করেন? 베트남 식당에서 ভিয়েতনাম 식당에서 ভিয়েতনামের রেস্টুরেন্টে 일하세요. ইরাসেইও, দেখেন রিউলটাকে তুলে দিই, ইরাসেইও কাজ করে। 어머니께서 요리를 잘하세요. অমনিকেশ ইয়রুল মা রান্না ঝাড়াসেইও ভালো করেন, ঝাল মানে ভালো, হাসেও মানে করেন ভালো করেন। এখানে উচ্চারণটা হলো ঝাড়াসেইও, অর্থাৎ রিউলটা উঠেছে হিউতের কাছে বসে রা উচ্চারণ হলো ঝাড়াসেইও। আশা করি এইটাও ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে আপনাদের যে প্রশ্ন করছে প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরা তৈরি করার চেষ্টা করবেন। বলছে ফুয়ংশি অমনিনুন, ফুয়ং সাহেবের মা অদিয়ে খেসেও কোথায় থাকে, তাহলে আমরা বলবো হানগুয়ে খেসেও কোরিয়াতে থাকে। ফুয়ং শিউই অর্থাৎ ফুয়ং সাহেবের অমনিনুন মা অদিয়েসও কোথায় ইরাসেও কাজ করেন, তখন আপনি বলছেন ভিয়েতনামে, তাহলে ভিয়েতনামে শিকদাংয়েসও ইরাসেও ভিয়েতনামের রেস্টুরেন্টে কাজ করে, এটাও ক্লিয়ার। এবার আসেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণের সাথে তার একটা ফরম্যাট তৈরি করছে, সেই ফরম্যাটের জন্য আবার একটা কোশ্চেন রাখা হয়েছে, সেটা সলভ করার।
তো দেখেন আমরা আগে তাদের উদাহরণটা দেখি। এখানে বলছে ইন্দোনেশিয়া। তো এখানে বলছে ফুমোনিকেসনুন পিতা ফুমোনি মানে পিতামাতা। দিয়ে কোথায়? কেসেও থাকেন। তো সেখানে যেহেতু এখানে বলা দিছি ইন্দোনেশিয়া সেটাই বলবো। ইন্দোনেশিয়া এসা কেসেও। ইন্দোনেশিয়া থেকে থাকি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? থেগু। তাহলে এটা যেহেতু দিয়ে আমাদের তৈরি করতে হবে তখন আমরা এই প্রশ্নটা করার পরে আমরা বলবো যে থেগু গে কেসেও। অর্থাৎ এখানে থেগু দেবো। এরপর বলছে আবজি বাবা। এখানে বলবো আবজি কেসনুন বাবা মুসুন কি ইরুল কাজ হাসিও করেন। কি কাজ করেন? তো সেক্ষেত্রে আমরা এখানে অমনি দিব। যেহেতু এটার অমনি আছে তাহলে অমনি কেসনুন মা মুসুন ইরুল কি কাজ হাসিও করেন। তখন এখানে বলছে হয়েছে ওয়ান। তাহলে হয়েছে ওয়ানই সেই কোম্পানির কর্মকর্তা। আর এখানে মূলত আমরা দেব খানোসা। খানোসা সেই। তাহলে দেখেন এখানে আবার একটা শব্দ ব্যবহার করছে ই অতিরিক্তভাবে কেন ব্যবহার করলো? দেখেন আসলে এই সেইও যে ব্যাকরণটা আছে সেটা মূলত কোন একটা ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যখন বসে তখন এই সেইও শব্দটি ব্যবহার করা হয়। বাট যখন এটা কোনো নাউনের সাথে বসবে তখনও সেইই ব্যবহার করা হয়। কিন্তু ওই নাউনটার যদি বাচ্চিম থাকে সেক্ষেত্রে অতিরিক্তভাবে ই আসে। আর বাচ্চিম না থাকলে ই আসে না। যেমনটা এখানে হয়েছে ওয়ান মানে কি? কোম্পানি কর্মকর্তা একজন নাউন বোঝায়। ঠিক আছে? আর এর বাচ্চিম থাকার কারণে এখানে অতিরিক্তভাবে ই ব্যবহার করছি। বাট এখানে দেখেন কানোসা মানে নার্স এটাও কিন্তু নাউন বাট এটার লাস্টে বাচ্চিম নাই। যার কারণে এরপরে সা সেইও ব্যবহার করলেই হয়ে যাবে। আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। নাউন হওয়ার কারণে অতিরিক্তভাবে একটা ই চলে আসলো এই আর কি। তো এবার আমরা ৮ নম্বর অধ্যায়ের যে উচ্চারণ আছে ফারুম বা ভারুম, আসলে ফারুম এটার অর্থ উচ্চারণ। তো উচ্চারণ আমরা দেখবো এখানে ৩টা বর্ণ দেয়া আছে। একটা হচ্ছে বিউপ। তো বিউপের উচ্চারণ তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন প, ফ, ব অর্থাৎ প্রথমে বসলে ফ হয়, নিচে বসলে প হয়। এই সাং বিউপের উচ্চারণ কি? সাং বিউপের উচ্চারণ প। এটাও জানেন। এবং এই সামগ্রিকের উচ্চারণ প সেটা প্রথমে বসলে যদি মাঝে বা শেষে বসে তাহলে পয়ে পয়ে হয়, দ্বিত্ব হয় আর কি। এরপরে বলছে এই ফ এটা উচ্চারণ ফ, তবে ফর এই ফয়ের সাউন্ড হবে একটু বড়। আর এটা বিউ প্রথমে বসলে ফ হয়, এই সাউন্ডটা একটু আস্তে হবে। তো আমরা একটা দেখবো ১ নম্বর উদাহরণে কি বলছে। এখানে বলছে পা, যেহেতু সাং বিউপে প হয় তার সাথে একটা পা, এটা কি হবে? ফা। আর এটা কি হবে? ফা। অর্থাৎ এই ফাটা একটু জোরে এটা একটু আস্তে, একই জিনিস একই উচ্চারণ। তারপরে পো, ফো, ফো মানে একটু জোরে এটা। এবার বলছে পারুদা, ফাদা, ফাদো অর্থাৎ এখানকার উচ্চারণটা একটু জোরে হবে। তো আমি আসলে এটাই আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি আসলে বললাম যে এটা জোরে এটা আস্তে এটা এরকম। তো আসলে তারা লিসেনিং এ তেমনটা করতেছে কিনা সবাই একটু খেয়াল করেন। 1, 빠, পা, 파, ফা, 파, দেখেন এটা জোরে করলো ফা। পরেরটাও খেয়াল করেন। 뽀, পো, 뽀, ফো, 포, ফো এটা জোরে করলো। এবার দেখেন ২ নাম্বার বলবে 2, 빠르다, পারুদা, 타다, ফাদা, 타도, ফাদো অর্থাৎ এটা জোরে উচ্চারণ করলো। তাহলে আপনারা অবশ্যই বুঝে গেছেন। তবে এটা নিয়ে আপনাদের তেমন কনফিউশন হওয়ার কথা না। এই বিউপের ফা বলেন আর ফিউপের ফা বলেন, এটা মনে রাখবেন ওই প্রায় একই সাউন্ড। বেশি পার্থক্য করার দরকার নেই। যে জায়গায় বেশি গুরুত্বপূর্ণ দরকার সেটা আমি বলে দেব আপনাদের। আশা করি বিগত ক্লাসগুলোর মধ্যে অবশ্যই একটু হলেও অভিজ্ঞতা পাইছেন যে আসলে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাই দিই কিনা বা বোঝাই দেওয়ার চেষ্টা করি কিনা, নাকি এমন কিছু আছে যেটা আর কি না বুঝিয়ে দিয়ে চলে যাই, এমন কিছু আছে। এমন কিছু আশা করি যে এমন কোনো টপিক নাই বা এখনো পর্যন্ত পাইনি যে যেটা মূলত না বোঝায় দেওয়ার মতো। ঠিক আছে? যেগুলো একদমই দরকার নেই তেমন কিছু, যেমন তথ্য সংস্কৃতি থেকে কিছু অংশ বাদ দিয়ে দিই যেটা আসলে পড়ার দরকার নেই। অযথা সময় নষ্ট করবেন কেন? আপনার বইটা সুন্দর করে কমপ্লিট করার পরে শুধু কোশ্চেন সলভ করবেন। ঠিক আছে? তো আসলে যত কোশ্চেন সলভ করবেন আসলে তত দেখবেন যে আপনার ক্যাপাসিটি বাড়বে। ঠিক আছে? তো আজকে মূলত আমরা ৮ নম্বর অধ্যায়ে ছিলাম। ৮ নম্বর অধ্যায়ের ১ম ক্লাসে ছিলাম। তো আপনারা জানেন যে প্রত্যেকটা ক্লাসের ১ম যেটা শেষ যে প্রত্যেকটা অধ্যায়ের ১ম যে ক্লাসটা থাকে সেখানে কি, কি টপিক থাকে। তো আশা করি আজকের অধ্যায়ে যে টপিকগুলো ছিল এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল সেগুলো আরকি সহজেই বুঝতে পারছেন। তো যাই হোক মূলত আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা এখনো আমাদের YouTube গ্রুপে যুক্ত হননি তো দ্রুত WhatsApp এ YouTube গ্রুপ খোলা হয়েছে সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন।
সেখানে যুক্ত হলে সরাসরি প্রতি শুক্রবারে আমার সাথে একটা ক্লাস করার সুযোগ পাবেন। কেন এই ক্লাসটা করার সুযোগ করা হয়েছে? কারণ প্রতি সপ্তাহ জুড়ে আমার যে ক্লাসগুলো YouTube এ আপলোড হয় সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে বা সেই প্রশ্নগুলো আসলে করতে পারবেন না। আর এই প্রশ্নগুলো যাতে করতে পারেন সেই জন্যে আরকি ক্লাসটা রাখা, যাতে সেই প্রশ্নগুলো মূলত ওই ক্লাসে আপনারা আমাকে করতে পারেন এবং আমি আপনাদেরকে সেই যে টপিকগুলো বুঝেন না সেই টপিকগুলো বুঝাই দিতে পারি। সেইজন্য এই ক্লাসটা রাখা। এছাড়া আরো বিভিন্ন ধরনের আরকি সহযোগিতা এখান থেকে পাবেন। তো আশা করি আপনারা যারা এখনো যুক্ত হননি অতি দ্রুত যুক্ত হয়ে নেবেন। WhatsApp যে নাম্বারটা দেয়া আছে সেখানে শুধুমাত্র আমাকে একটা নক করবেন। তাহলেই আমি আপনাদেরকে সেখানে যুক্ত করে নেব। তো আশা করি সবাই পুরা ক্লাসটি একদম সম্পূর্ণ দেখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। যারা মূলত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই পাশে আছেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি সহজে জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।